আসসালামু আলাইকুম। দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশের হাদি হত্যায় ভারত জড়িত। অমিত শাহের নাম করে গতকাল ধর্ণা মঞ্চ থেকে একথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই আলোচনার বিষয়টি হচ্ছে এই যে গতকাল যে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথাটি কেন বললেন তিনি, এই কথাটার সত্যতা আছে কি না, এই সমস্ত বিষয় নিয়ে আগেই বললাম। আপনারা জানেন যে গতকাল কলকাতায় মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চে বসেছিলেন। তার ভ্রাতুষ্পুত্র তার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার উপরে তিনি সোনারপুরে যাওয়ার পরে তার উপরে কিছু ডিম ছোড়া হয়েছে, দু একটা জুতোও ছোড়া হয়েছে কিছু, এইসব নিয়ে তিনি আহত হয়েছেন, তাকে নাকি মেরে ফেলার প্ল্যান হয়েছিল। এই বিষয়টা নিয়ে তিনি ধর্নায় বসেছিলেন। কিন্তু ধর্নায় বসুন, ঠিক আছে, ধর্নায় বসার অধিকার তার আছে, তিনি ধর্নায় বসুন, কিন্তু এই ধর্না মঞ্চ থেকে তিনি এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারত বাংলাদেশ সম্পর্ক, কেন্দ্র রাজ্য সম্পর্ক, এমনকি সবচেয়ে বড় কথা রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন নতুন করে সামনে এনে দিয়েছে। অভিযোগটা কি? দাবি করা হয়েছে বাংলাদেশে ওসমান হাদির যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডে ভারত জড়িত, এবং এই খবরটি বাংলাদেশ ভারত সর্বত্র বিভিন্ন পত্রপত্রিকায় খবর উদ্ধৃত করেছে। তিনি শুধু ভারত জড়িত বলেই থামেননি, তিনি অমিত শাহের নাম করে বলেছেন যখন পশ্চিমবঙ্গের সিআইডি বনগাঁ সীমান্তের কাছে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল, তখন নাকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে সেই খবর চেপে রাখতে বলেছিলেন তাকে। আর এই অভিযোগ করেছেন এমন এক ব্যক্তি যিনি নিজেই গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে এই বক্তব্যের অর্থ কি, কেন বললেন? এটা কি সত্যি কোনো ভয়ঙ্কর গোপন তথ্য ফাঁস করলেন তিনি, নাকি এটা নিছক রাজনৈতিক নাটক, নাকি তার থেকেও বড় কিছু, একটি নির্দিষ্ট ভোট ব্যাংক ও মানসিক পরিসরে নিজের অবস্থান পুনর্গঠনের চেষ্টা? প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, এটা বড় অভিযোগ, খুব বড় অভিযোগ। এত বড় অভিযোগ প্রমাণ ছাড়া করা অত্যন্ত গুরুতর বিষয়, কারণ এখানে শুধু একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে না, এখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জড়িয়ে বলা হচ্ছে তিনি নাকি একটি হত্যাকাণ্ডে জড়িত তথ্য চেপে রাখতে বলেছিলেন। যদি এই অভিযোগ মিথ্যে হয় তাহলে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন, বিপজ্জনক এবং বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। আর যদি অভিযোগ সত্যি হয় তাহলে কিন্তু প্রশ্ন আরো ভয়ঙ্কর, ভয়াবহ। তাহলে এতদিন চুপ ছিলেন কেন আপনি, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়? তখনই কেন বিষয়টিকে জনসমক্ষে আনলেন না? আর ভোটের আগে এই বিষয়টা ব্যবহার করলে তো আপনার ওই দুধেল গাই ভোট তো আপনার পক্ষেও যেত এবং বাংলাদেশ থেকেও তুমুল সমর্থন পেতেন। তদন্তকারী সংস্থা, আদালত বা সংবিধান সম্মত কোনো ফোরামের সামনেই বা বিষয়টি তুললেন না কেন? অর্থাৎ দুই অবস্থাতেই প্রশ্ন ওঠে, তীব্র প্রশ্ন। অভিযোগটি মিথ্যে হলে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আর সত্যি হলেও এটি এমন এক তথ্য যা বেশ কয়েক মাস গোপন রেখে এখন রাজনৈতিক মঞ্চে ছোড়া হচ্ছে, সেটাও নিজের দায়িত্ব জ্ঞানহীনতার প্রমাণ। কারণ রাষ্ট্র, তদন্ত, সীমান্ত, আন্তর্দেশীয় অপরাধ এসব কোনো ধর্ণা মঞ্চের বক্তব্যের বিষয় নয়, হতে পারে না। এগুলো প্রাতিষ্ঠানিকভাবে সামলানোর বিষয়।
তিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়ে এসে এই খবর ফাঁস করছেন, একটা মিথ্যে খবর এইভাবে বলছেন। সত্যি হলেও বলি, এই কথাগুলো বলছেন একটি ধর্ণা মঞ্চে, এটা তার মন্ত্রগুপ্তির শপথের ভঙ্গ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে। একজন মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন সংবেদনশীল অপরাধ তদন্ত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন কল, সীমান্ত এলাকা গ্রেপ্তারি, এসব প্রসঙ্গ জনসভা বা ধর্ণা মঞ্চে তুলে ধরেন, তখন তিনি শুধু রাজনৈতিক বার্তা দেন না, তিনি রাষ্ট্রীয় প্রক্রিয়ার ওপরেও প্রশ্ন তুলে দেন। এর ফলে সাধারণ মানুষের কাছে কি বার্তা যায়? বার্তাটা যায় ভারতের তদন্ত, নিরাপত্তা, প্রশাসনিক স্তর সবকিছুই একটা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। এই ধারণা যদি প্রমাণ ছাড়া ছড়ানো হয়, তাহলে তা দেশের প্রতিষ্ঠানকে দুর্বল করে, মানুষের আস্থা নষ্ট করে, আর আন্তর্জাতিক স্তরেও ভারতের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। এখন আসি রাজনৈতিক উদ্দেশ্যের প্রশ্নে। কেন এই কথা বললেন মমতা ব্যানার্জি? কেন ধর্ণা মঞ্চ থেকে বলা হলো? এর উত্তর খুঁজতে গেলে পশ্চিমবঙ্গের রাজনীতির বাস্তবতা দেখতে হবে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে এক ধরনের রাজনৈতিক বয়ান তৈরি করা হয়েছে। দিল্লি একদিকে, বাংলা আর একদিকে, কেন্দ্র একদিকে, রাজ্য আর একদিকে। আর এই বয়ানের মধ্যে বারবার এমন একটা ইমেজ তৈরি করার চেষ্টা হয় যেন রাজ্যের নেতৃত্ব দিল্লির চাপের সামনে নতি স্বীকার করে না, করেনি। এই বক্তব্য সেই পুরনো রাজনৈতিক স্ক্রিপ্টের সঙ্গেই মিলে যায়। বার্তাটা খুব সূক্ষ্মভাবে এমন তিনি দিতে চাইছেন, দেখুন, আমি দিল্লির কথাও শুনিনি, আমি আলাদা, আমি প্রতিবাদী, আমি আপনাদের পক্ষে, তাই আজকে এই কথাটা ফাঁস করে দিলাম। এই আপনাদের মধ্যে কারা আছে? আপনাদের বলতে কাদের উদ্দেশ্যে তিনি বলছেন? এখানে আসল রাজনৈতিক হিসাব। অনেকেই বলবেন এর লক্ষ্য পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটারদের একাংশ, যাদেরকে তিনি দুধেল গাই মনে করেন, তারা অনেকেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যত দিন যাচ্ছে তত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেটা একটা। আর কারণ বাংলাদেশ, সীমান্ত, মুসলিম পরিচয়, কেন্দ্রীয় এজেন্সি, এসব শব্দ একসঙ্গে ব্যবহার করলে নির্দিষ্ট এক মানসিক প্রতিক্রিয়া তৈরি হয়। সরাসরি কিছু না বলেও একটি বার্তা পাঠানো যায়, আমি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, আমি বিজেপির বিরুদ্ধে, আমি তোমাদের কথা বলছি। এটা সরাসরি সাম্প্রদায়িক ভাষণ নয়, কিন্তু রাজনৈতিক সংকেত হিসেবে সাম্প্রদায়িক ভাষণের থেকে আলাদা কিছু নয়, এবং অত্যন্ত কার্যকর ভেবেই তিনি এই চালটা ছাড়লেন। বিশেষ করে যখন কোনো নেতৃত্ব মনে করে যে তার ঐতিহ্যগত সমর্থন ভিত্তি নড়বড়ে হয়ে যাচ্ছে, তখন সেই নড়বড়ে সমর্থন ভিত্তিকে আরো শক্ত করার জন্য তিনি এসব কথা বলেন। আরো একটি স্তর আছে। এই ধরনের বক্তব্য সীমান্তের ওপারেও খুব মন দিয়ে শোনা হয়, দেখা হয়, বিচার করা হয়। বাংলাদেশে যারা ভারতের ভূমিকা নিয়ে আগে থেকেই সন্দিহান বা ভারত বিরোধী বয়ান ছড়াতে আগ্রহী, তারা এমন মন্তব্যকে লুফে নিয়ে হাতিয়ার বানাবে। তারা বলবে এবং বলতে শুরু করেছে যে দেখুন, ভারতের ভেতরের এক বড় নেতাই তো বলছেন এই কথা। তিনি কে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অর্থাৎ দেশের ভেতরের রাজনৈতিক ঝগড়া সীমান্ত পারের প্রচারের খাদ্য হয়ে যায়। সেটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে অভ্যন্তরীণ রাজনীতি আন্তর্জাতিক প্রোপাগান্ডার উপাদানে পরিণত হচ্ছে। আর তাই কেউ যদি বলেন এই বক্তব্যের মধ্যে বাংলাদেশের কিছু ভারত সন্দেহী বা কট্টর মহলে একটা নরম বার্তা পাঠানোর চেষ্টা হচ্ছে, বার্তাটা কি? বার্তাটা হলো, দেখলে তো ভারত তোমাদের কত বড় শত্রু, সুতরাং ভারতের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে লাগো, বিজেপির বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে লাগো। এবং সেই সন্দেহ পুরোপুরি উড়িয়ে দেয়া যায় না, এটাও ঠিক। এমন উদ্দেশ্য ছিল। এর প্রমাণ যদি কেউ চান, প্রমাণ দেওয়া যাবে না, কারণ সব কথার প্রমাণ তো লিখিতভাবে দেয়া যায় না।
কিন্তু রাজনীতিতে ইন্টেনশন অনেক সময় সরাসরি বলা হয় না, সেটা বোঝা যায় বক্তব্যের সময়, প্রেক্ষাপট, শব্দচয়ন এবং কাদের উদ্দেশ্যে সম্ভাব্য শ্রোতাদের বিশ্লেষণ থেকে। আর সেই বিশ্লেষণে এই বক্তব্য নিছক আবেগের বহিঃপ্রকাশ নয়, হিসেব করে দেয়া একটি রাজনৈতিক সিগন্যাল। এবং এখানেই সবচেয়ে বড় আপত্তি, একটি আঞ্চলিক রাজনৈতিক লাভের জন্য যদি কেউ এমন কথা বলেন যার ফলে ভারতের স্বরাষ্ট্র ব্যবস্থা, সীমান্ত নিরাপত্তা, কেন্দ্রীয় প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক সবকিছু নিয়ে সন্দেহ তৈরি হয়, তাহলে সেটাকে কেবল রাজনৈতিক বক্তব্য বলে হালকা করে দেখা যায় না। সমালোচকরা একে জাতীয় স্বার্থ বিরোধী, দায়িত্ব জ্ঞানহীন এবং বিপজ্জনক বলতেই পারেন। এবং এটাও বলতে পারেন কিনা সেটা ভেবে দেখতে হবে যে নির্বাচনে পরাজিত হওয়ার পর তার দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা দেখার পর তার মাথায় আর সুস্থতা কিছু নেই। সুস্থতা বলে জিনিসটাই নেই মাথার, তিনি পাগলি হয়ে যাচ্ছে। কারণ রাজনৈতিক লড়াইয়েরও তো একটা সীমা থাকে। কেন্দ্রের বিরুদ্ধে লড়ুন, বিজেপির বিরুদ্ধে লড়ুন, অমিত শাহকে রাজনৈতিকভাবে আক্রমণ করুন, সেটা গণতন্ত্রের স্বাভাবিক। কিন্তু এমন অভিযোগ তুলবেন যা সরাসরি ভারতকে একটি আন্তঃসীমান্ত হত্যাকাণ্ডে জড়িত আছে দেখায়, তাহলে তার প্রভাব অনেক গভীর এবং সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবং যারা এইভাবে কথা বলে, তা সে প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক, 15 বছরের মুখ্যমন্ত্রী হন, আর তিনি একজন নারী হন, তাকে বলতেই হবে তিনি একজন পাগলি, এবং পাগলি শুধু নয়, জ্ঞান পাপী, এবং তিনি বিদেশি শক্তির হাতে খেলছেন। এখানে আরো একটি অসঙ্গতি আছে। যদি সত্যি এমন ফোন এসে থাকে, তাহলে সেটা তো নিজেই অপরাধ বা অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ। সেক্ষেত্রে একজন দায়িত্বশীল, তা সে অমিত শাহ, সে প্রভাব খাটাতে যদি যান, তাহলে একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর কাজ ছিল সেই ফোনটাকে নথিভুক্ত করা, কেন্দ্রকে লিখিতভাবে জানানো আপনি এমন কথা বললেন, কেন ফোন দিয়েছেন, অন্তত কেন না বলেও এটা বলা যায় আপনি ফোনে এটা জানিয়েছেন, আমরা দেখে নেব বিষয়টা। কিংবা তিনি আইনি পদক্ষেপ নিতে পারতেন, অন্তত প্রশাসনিকভাবে একটা রেকর্ড তো রাখতে পারতেন। কিন্তু তা না করে এতদিন পর, কয়েক মাস পর রাজনৈতিক সংকটে পড়েছেন যখন, তখন জনগণের আবেগ উত্তপ্ত করবার ইচ্ছায়, সেই চেষ্টায় এই কথা বললে স্বাভাবিকভাবেই মানুষ ভাববে এটা কি সত্যি তথ্য, নাকি এটা একটি নির্বাচিত সময়ে ব্যবহৃত একটি রাজনৈতিক মিথ্যা। সবশেষে কথাটা খুব সরল, এই বিতর্কে দুইটি সম্ভাবনা আছে। এক, অভিযোগটি ভিত্তিহীন, তাহলেও এটা ভয়ঙ্কর রাজনৈতিক অপপ্রচার। আর দুই, অভিযোগে যদি সত্যতাও থাকে, তাহলে এতদিন বিষয়টি চেপে রেখে এখন রাজনৈতিক মঞ্চে তোলা, সেটাও সমানভাবে অন্যায়, প্রশ্নবিদ্ধ। দুই দিক থেকেই বক্তব্যদাতার রাজনৈতিক সততা, প্রশাসনিক দায়িত্ববোধ এবং সাংবিধানিক আচরণ সব কিছু নিয়ে প্রশ্ন উঠবে। মনে রাখবেন, তিনি গিয়ে ওই নবান্নে এমনিতে গিয়ে বসেননি, তার আগে সংবিধানের নামে শপথ করেছেন, মন্ত্রগুপ্তির শপথ, দায়িত্ববোধের শপথ। ভারতের রাজনীতিতে মতভেদ থাকবে, সংঘাত থাকবে, তীব্র ভাষাও থাকবে, কিন্তু রাজনৈতিক লড়াই আর রাষ্ট্রীয় দায়িত্ব, এই দুইয়ের সীমারেখা যদি কেউ মুছে দিতে শুরু করেন, তখন ক্ষতি শুধু একটি দলের হয় না, ক্ষতি হয় দেশের। আর তাই এই বক্তব্যকে শুধু আর একটা রাজনৈতিক বক্তব্য বলে হালকা ভেবে উড়িয়ে দিলে ভুল হবে, পাপ করা হবে। এটা আসলে দেখিয়ে দিল ক্ষমতা টিকিয়ে রাখা বা সমর্থন ধরে রাখার তাগিদে মমতা ব্যানার্জির মতো এক নেত্রী কত নিচে নামতে পারেন, কত নিচে। সেই পথ যদি দেশের বিরুদ্ধে সন্দেহ, অবিশ্বাস ও বিভাজনের বীজ বপন করে, তাহলে জনগণের উচিত এর জন্য চরম ভাষায় তার নিন্দা করা। মমতা ব্যানার্জি ফাঁকা মাটি এমনিতে খেলছেন না। গত 15 বছর ধরে
তিনি দালালি করে এসছেন বিদেশি শক্তির। পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করা, বাংলাদেশের সাথে জুড়ে দেওয়ার একটা প্ল্যান, পরিকল্পনা, সেইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছেন। ধিক মমতা, ধিক, এবং বলতেই হয় ছি। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ তথা বাংলা প্রদেশের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজিত হবার পরে প্রায় 1 মাস পরে তিনি রাজনৈতিক কর্মসূচিতে এসে মমতা ব্যানার্জি এমন একটি মন্তব্য করেছেন, নাম উল্লেখ না করেও যেটা আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশের হাদি হত্যার ব্যাপারে একটি বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন। ঠিক একই সময়ে এই ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি তিনি ফেসবুকে 2টো স্ট্যাটাস দিয়েছেন। এর ফলে এই হাদির হত্যাকাণ্ড নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। হাদি হত্যাকাণ্ড নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে, এর প্রধান কারণ হলো যে পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ধর্মতলায় একটি ধর্ণা দেওয়ার প্রোগ্রামে একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যে তিনি নাম উল্লেখ না করেও হাদির হত্যাকাণ্ড সম্পর্কে কথা বলেছেন এবং তিনি ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দিকে আঙ্গুল তুলে বলেছেন কাকে দিয়ে খুন করিয়েছেন, মানে অ্যাজ ইফ যে হাদি হত্যাকাণ্ডর খুনটা করিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই খুনের বিস্তারিত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জানেন এবং কারা কারা হত্যায় জড়িত ছিল সেটিও তিনি জানেন, কিন্তু তিনি মুখ খুলবেন না। প্রথমত আমার অনুরোধ থাকবে, দিদি প্লিজ আপনি মুখ খুলুন। হৃদয়কে তথ্য ভান্ডার, সত্য ভান্ডার, কথার ভান্ডার বানিয়ে রেখে এভাবে একটা হত্যাকাণ্ডর পুরো বিষয়টা আপনি চেপে যাবেন, এটা কি ঠিক? দ্বিতীয় প্রশ্নটি আমার জেগেছে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি কোনো খুন করান তাহলে সেই খুনিকে তিনি মেঘালয় সীমান্ত পথে অবৈধ পথে ঢুকিয়ে পশ্চিমবাংলায় পাঠাবেন। এটি আমাকে যদি বিশ্বাস করতে বলেন তাহলে আমি কিন্তু ভাই বিশ্বাস করতে পারবো না। আপনাদের গুলশানের ওয়েস্টিন হোটেলের একজন আমেরিকান স্পাই এজেন্টের মৃত্যুর কথা মনে আছে? হোটেল রুমে তার লাশ পড়েছিল, আমেরিকান এম্বাসি তার পোস্টমর্টেমটা পর্যন্ত করেন। যারা বিশ্ব রাজনীতির খোঁজ রাখেন, কানাডায় স্বাধীন খালিস্তানের দাবিতে একজন কানাডিয়ান শিখ, তিনি খুব সক্রিয় নেতা ছিলেন, তাকে কে বা কারা হত্যা করেছে এবং সেই হত্যার পরে জাস্টিন ট্রুডোর কানাডার সাথে ভারতের সম্পর্ক একদম তলানিতে চলে গিয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে যদি বলতে হয় তাহলে অমিত শাহ কি এত কাঁচা কাজ করবেন? বরং যদি ওসমান হাদির ভাইয়ের স্ট্যাটাসটা দেখেন, এই যে শরীফ ওমর হাদি, তিনি বলেছেন যে জামাতে ইসলামের যে আমির তার একজন পিএস এই হাদি হত্যার ক্ষেত্র তৈরি করেছে এবং ঢাকা 8-এ হাদি যে নির্বাচন করতে চেয়েছিল সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তার ভাই আরো একটি স্ট্যাটাসে বলেছেন যে ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং বর্তমান বিএনপি সরকারে আছে এরকম কয়েকজন এমপি এই ওসমান হাদি হত্যার সাথে জড়িত। এটি বরং অধিক গ্রহণযোগ্য মনে হয় এই কারণে যে জামায়াতে ইসলাম তার সাথে পশ্চিমবঙ্গের মমতার একটা ভালো সম্পর্ক আছে। কদিন আগে আমি বলেছিলাম যে মমতা নিজে ডিপ স্টেটের এজেন্ট এবং তিনি এই রাজনীতির ইসলামকে যেভাবে ধারণ করেন এবং সেটাকে কেন্দ্র করে বলা যায় যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তিনি অনেক জঙ্গিদেরও লালন করেন এবং সেই হিসেবে শুধু ডিপ স্টেট না, আইএসআই এর সাথেও যদি তার সম্পর্ক থাকে আমি অবাক হব না। সুতরাং জামাত, মমতা, আইএসআই, ডিপ স্টেট, ইউনূসের উপদেষ্টা এগুলো যদি মিলান তাহলে কিন্তু 2-এ 2 4 হয়ে যায়। হাদিকে গুলি করা হলো 12ই ডিসেম্বর 2025 শুক্রবার দিন। তারপরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আসলে আই ওয়াশ বিইং এ ডক্টর আমি বলতে পারি যে এই পাঠানোটা প্রয়োজনীয় ছিল না। তাকে এভার কেয়ারে বা ইভেন ঢাকা মেডিকেলেই
ওই রোগীর ক্ষেত্রে যে চিকিৎসা দেওয়ার সেটা দেওয়া হয়েছিল এবং তাদের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং সেটাই হয়েছে। তো আজ তারপর থেকে আজ পর্যন্ত সরকার তদন্ত করে খুনি বের করতে পারলো না। একবার চার্জশিট দিয়েছে, সেটা আবার বাদীপক্ষ নারাজি দিয়েছে। আরো একটি প্রশ্ন উঠেছে যেটা একটু বলি, যে যাদের খুনি বলা হচ্ছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, যারা ভারতে গ্রেপ্তার হয়েছে, এই ফয়সাল করিম মাসুদ তো ওসমান হাদির খুবই ঘনিষ্ঠ ছিল। বেশ কিছু ছবিতে দেখা গেছে তারা অফিসে একসাথে আড্ডা দিচ্ছে, নির্বাচনী প্রচারণা একসাথে কাজ করছে। তাহলে এই ফয়সাল করিম মাসুদ খুনি হয় কি করে? অথবা এমনও হতে পারে যে ফয়সাল করিম মাসুদ কদিন আগে জেল থেকে বেরিয়েছে, তাকে এই হাদিকে হত্যার জন্য এই হাদির সাথে ফিট করা হয়েছে। কারা তাকে হাদির কাছে এনেছিল, এই প্রশ্নটি উঠেছে। এবং এই প্রশ্নটি ওঠার সময় যখন এই প্রশ্নটি করা হয় হাদির ইনকিলাব মঞ্চের বর্তমান নেতা জুবায়ের এবং জুমাকে, তারা কিন্তু এই প্রশ্নের ঠিকমতো উত্তর দিতে পারেন না। হাদিকে হত্যার যে অভিযোগের কথা বলা হলো, জামাতের আমিরের পিএস, উপদেষ্টা, এমপি, আজকাল অভিযোগের আঙ্গুল কিন্তু এই জাবের এবং জুমার দিকেও উঠছে। এবং এই যে দেখেন মমতা দি এত কিছু বললেন, বাংলাদেশে ইনকিলাব মঞ্চের তো একেবারে অচল করে দেওয়ার কথা ছিল দেশ। তারা কি আজকে শাহবাগে গিয়েছেন? তারা কি বিশাল আন্দোলন গড়ে তুলেছেন? হাদি ছিল আসলে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। হাদিকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য হত্যা করেছে। তাকে প্রথমে হত্যাযজ্ঞ করা হয়েছে, এই হত্যাযজ্ঞ করার পরে তাকে প্ল্যান অনুযায়ী খুন করা হয়েছে। আবার হাদি হত্যার পরে আমরা দেখলাম তার যে অভিযুক্ত খুনি ফয়সাল, সে দুবাইয়ের থেকে ভিডিও করেছে, বলছে সে যে দুবাইয়ে ছিল এবং সে দুবাইয়ে যে গেছে তার বোর্ডিং পাস পর্যন্ত দেখিয়েছে। কারা তাকে এই বোর্ডিং পাস করে দিয়েছিল যদি সে দুবাই না গিয়ে থাকে? সুতরাং তার হত্যাকাণ্ডের সাথে কিন্তু অনেক এজেন্সির নামও জড়িয়ে যাচ্ছে। এবং একটি এজেন্সির মহাপরিচালক দিল্লি গিয়েছিলেন এবং তিনি ফিরে আসার পরপরই এই কথিত 2 খুনি গ্রেপ্তার হলেন। আবার এও এখন বলা হচ্ছে যে এই কথিত 2 খুনি গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশ থেকেও নাকি ফোন গেছে, কিন্তু তাদের এই মুহূর্তে ফেরানোর দরকার নাই। সুতরাং হাদিকে খুন করা হয়েছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এবং তারা সেক্ষেত্রে সফল। নইলে হাদির মতো একটা ছেলে যে অশালীন ভাষায় কথা বলেছে, বরিশালের অশালীন ভাষায় কথা বলেছে, ইউনিভার্সিটিতে পড়েছেন পলিটিক্যাল সায়েন্সে, আহামরি কোনো মেধার স্বাক্ষর আমরা পাই না। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বোধহয় শিক্ষকতা করতেন। তার একটা ইউটিউব আমি দেখেছি কন্টেন্ট, তিনি বিসিএস পরীক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছেন। তিনি ইংরেজি যে শেখাচ্ছেন সেই ইংরেজিটা ভুল। তিনি ভুল ইংরেজি শেখাচ্ছেন বিইং এ টিচার। তো এই হাদিকে মহিমান্বিত করে তাকে এইভাবে রাজনীতিতে এনে খুন করে আবার তার বেনিফিট নিলেন কারা? এবং 2 বাংলায় যে সব রসুনের এক জায়গায় গোড়া, তো 2 বাংলায় যাদের গোড়া এক জায়গায়, এদিকে জামাত ওদিকে মমতা দি, তারা আজকে আবার নতুন নাটক শুরু করেছে। আবার হাদিকে কেন্দ্র করে তার পরিবারের মধ্যেও কিন্তু একটা টানাপোড়েন ছিল। হাদি হত্যার পরে রাষ্ট্র অনেক টাকা দিয়েছে, হাদির বোনকে দিয়েছে, ভাইকে চাকরি দিয়েছে, বিশাল জব। তো তার ভাই তো এই পদে চাকরি পাওয়ার মতো লোক না। আবার তার বউ, তাদেরও টাকা দিয়েছে, আবার বউকে ফ্ল্যাট দেয় নাই, বোনকে দিয়েছে। এরকম পরিবারের মধ্যেও কিন্তু কি পেলাম কি পেলাম না নিয়ে একটা টানাপোড়েন আছে। তো এই মুহূর্তে এই অবস্থায় মমতাদির উচিত বলা যে তিনি কি জানেন কারা এই খুনের সাথে জড়িত, নাকি তিনি বাংলাদেশের রাজনীতির মতো এখন পশ্চিমবঙ্গে হাদিকাট খেলা শুরু করছেন। কারণ তার দল তো, যদি ভুল না জেনে থাকি, অলমোস্ট ভেঙেই গেছে বলা যায়। তার তৃণমূলের অধিকাংশ বিধায়ক আলাদা হয়ে তারা একটা আলাদা ফ্রাকশন করছে, আলাদা দল করতেছে। এমনকি তৃণমূলের ঘাসফুল প্রতীকটাও তারা নিয়ে নিতে পারে। সো দিদি এখন আসলে ভীষণ বিপদে আছে। সেই বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি
আমাদের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করবার জন্য এমন কোনো স্টেটমেন্ট করেছে কিনা সেটাও আমাদের ভাবতে হবে। তবে দিদির উচিত এই হাদির বিষয়ে ঝেড়ে কাশা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো